প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। প্রধান বিষয়ে যার আগে তোমাদের কয়েকটা কথা বলে রাখি। আমার যে ইউটিউব চ্যানেলের আগে নাম ছিল জিওগ্রাফি উইথ অরজিৎ, এই নামটা আমাকে একটু বিশেষ কিছু কারণের জন্য পরিবর্তন করতে হয়েছে। সেই নামটা পরিবর্তন করে যেটা নতুন রাখা হয়েছে সেটা হচ্ছে অরদেব স্যার। তোমরা হয়তো এই সম্পর্কিত একটা ভিডিও হয়তো অনেকে দেখেও থাকবে। চ্যানেলের যে নাম পরিবর্তন করেছি সে সম্পর্কে অবগত করার জন্য একটা ছোট ভিডিও আমি আপলোড করেছি, তোমরা হয়তো অনেকে দেখেও নিয়েছো ইতিমধ্যে। সে যাই হোক, আর একটা কথা বলে রাখি যে এখানে আগেও যেটা বলেছি আবারও বলছি, এখানে তোমাদের পুরো সিলেবাস ধরে ধরে যে সমস্ত জটিল বিষয়গুলো আছে সেই জটিল বিষয়গুলো খুব সহজে তোমাদের সামনে আমি উত্থাপন করার চেষ্টা করব। সুতরাং যদি তোমরা বিষয়টা ভালো করে বুঝতে চাও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ডান দিকে যে বেল আইকন আছে সেই বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো। তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে এবং তোমরা বিষয়টা দেখে নিয়ে বুঝে নিতে পারবে। আর তারপরে বলি, যদি ভিডিওটা ভালো লাগে, শুধু এই ভিডিওটা না, যে কোনো ভিডিও যদি তোমাদের ভালো লাগে যে না এটা যথেষ্ট ইনফরমেটিভ এবং বোঝানোটা ঠিকঠাক আছে, তাহলে একটা লাইক করে দিও, কারণ এই লাইকটা একটু মোটিভেশন দেয় আমাকে। সে যাই হোক, এবার তাহলে মেন বিষয়ে আসি। আজ আমি তোমাদের ক্লাস 9-এর ভারতের সম্পদ এই অধ্যায় থেকে সম্পদ কী, সম্পদের বৈশিষ্ট্য, সম্পদের উপাদান এবং এর যে শ্রেণীবিভাগগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। সুতরাং ভিডিওটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবে, নতুবা কিন্তু বুঝতে পারবে না। ঠিক আছে, চলো তাহলে শুরু করি। দেখেছি, যাই হোক, আমরা প্রথমে যেটা জানবো সম্পদ কী। এই সম্পদ কী কথাটা বললেই আমাদের মনের মধ্যে বা আমাদের মধ্যে যে ধারণাটা আসে সেটা হচ্ছে সম্পদ হলো টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জমা, সোনাদানা, এই সমস্ত জিনিস হচ্ছে সম্পদ। এতদিন ধরে আমরা যেটা সম্পদ বলতে বুঝে এসেছি সেটা কিন্তু এইটা। আমাদের ভূগোলের পরিভাষায়, অর্থাৎ অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে সম্পদ বলতে কিন্তু এইরকম জিনিস বোঝায় না, এর থেকে একটু আলাদা। আজকে কিন্তু আমরা সেটা জানব। কিন্তু আমরা তো ভূগোল নিয়ে আলোচনা করছি, সুতরাং ভূগোল, অর্থনৈতিক ভূগোলের ক্ষেত্রে এই সংজ্ঞাটা বা এই ধারণাটা একটু আলাদা। আমরা জেনে নেব সেটা কি। অর্থনৈতিক ভূগোলের মতে সম্পদ হচ্ছে কোনো বস্তু বা পদার্থ নয়। সম্পদ হচ্ছে সেই বস্তু বা পদার্থের যে কার্যকারিতা বা উপযোগিতা, যেটা মানুষের অভাব মোচন করে বা চাহিদা মোচন করে, চাহিদা পূরণ করে, সেটাই হচ্ছে সম্পদ। তাহলে আমরা যে বিষয়টা নিয়ে, আমরা যে সম্পদের সংজ্ঞাটা নিয়ে আলোচনা করব সেটাতে আমরা কি জানছি, যে সম্পদ বলতে কোনো বস্তু বা বিষয় নয়। সম্পদ হচ্ছে কোনো বস্তু বা বিষয়ের সেই গুণ বা সেই কার্যকারিতা বা উপযোগিতা যেটা মানুষের অভাব পূরণ করে, মানুষের চাহিদা মেটায়, সেটাই হচ্ছে সম্পদ। একটু ওলটপালট লাগলো না ব্যাপারটা? কোনো চিন্তা নেই, যখন উদাহরণ দিয়ে বলবো দেখবে তখন ব্যাপারটা সব ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, এই সম্পদকে আমি আরেকবার খুব সংক্ষেপে বলছি। সাধারণভাবে আমরা যেটা ধারণা করি সম্পদ হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সোনাদানা, বিষয় সম্পত্তি, এইসব হচ্ছে সম্পদ সাধারণ ধারণা অনুসারে। কিন্তু আমরা যেহেতু ভূগোল নিয়ে আলোচনা করছি, তো ভূগোলের সম্পদ হচ্ছে, সম্পদ বলতে কোনো বস্তু বা পদার্থ নয়, সেটা হচ্ছে সেই বস্তু বা পদার্থের কার্যকারিতা এবং উপযোগিতা যেটা মানুষের চাহিদা পূরণ করে এবং অভাব মোচন করে, এটাই হচ্ছে সম্পদ। এবার দেখো, এইবার তোমাদের একটা উদাহরণ দিয়ে বলছি, তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে। ধরে নাও কয়লা। আমরা এখন কয়লা ব্যবহার জানি, যে কয়লা পুড়িয়ে তাপ তৈরি করা হয়, তার দিয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয়, জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়, এটা হচ্ছে কয়লা। কিন্তু কয়লা যখন আবিষ্কৃত হয়নি, হাজার হাজার বছর ধরে কয়লা মাটির নিচে চাপা পড়েছিল, মানুষ যখন আবিষ্কার করেনি তখন সেটা কিন্তু সম্পদ ছিল না। কিন্তু মানুষ যখন কয়লাটাকে উত্তোলন করলো, উত্তোলন করে সেটাকে পুড়িয়ে তার থেকে তাপ তৈরি করে বিভিন্ন কাজে লাগালো, তখন সেটা সম্পদে পরিণত হলো। আবার দেখো, এই যে আমার হাতে যে পেনটা রয়েছে, মার্কার পেন, এটাতে কালি আছে, এটা দিয়ে কিন্তু আমি এই বোর্ড ওয়ার্কগুলো করছি। সুতরাং এই মুহূর্তে এটা কিন্তু আমার কাছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ।
যখন এর কালি শেষ হয়ে যাবে তখন কিন্তু এর কোনো গুরুত্ব থাকবে না, তখন কিন্তু এটা সম্পদ রূপে পরিগণিত হবে না। বোঝা গেল? অর্থাৎ সম্পদ হচ্ছে যখন কোনো বস্তুর কার্যকারিতা এবং উপযোগিতা থাকবে তখনই সেটা সম্পদ রূপে বিবেচিত হবে। যখন এটা কার্যকারিতা বা উপযোগিতা থাকবে না, মানুষের কোনো অভাবমোচন করবে না, চাহিদা পূরণ করবে না, তখন কিন্তু সেটা সম্পদ রূপে পরিগণিত হবে না। আরও একটা উদাহরণ দিই, তোমরা পরীক্ষার সময় যে ইউজ অ্যান্ড থ্রো যে পেনগুলো ইউজ করো, 3 টাকা 4 টাকা দামের যে ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো ইউজ করো, ধরে নাও পরীক্ষার সময় তুমি পরীক্ষা দিতে গেছো এবং একটাই পেন তোমার কাছে আছে, ওই মুহূর্তে ওই পরীক্ষার সময় ওই পেনটার কি মূল্যবান তোমার কাছে? ভীষণ মূল্যবান। কারণ তুমি জানো যে ওই পেনের যদি কালি শেষ হয়ে যায় তুমি পরীক্ষাতে লিখতে পারবে না। সুতরাং ওই মুহূর্তে ওই পেনটা কিন্তু তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ সম্পদ। কিন্তু যখনই ওই পেনের কালি শেষ হয়ে যাবে তখন কিন্তু তুমি ওই পেনটাকে দিয়ে আর লিখতে পারবে না, তখন কিন্তু ওটা তোমার কোনো কাজে আসবে না, তখন কিন্তু ওটার সম্পদ থাকছে না। কিন্তু তোমার ওই কালি শেষ হয়ে যাওয়া পেনটাকেও তুমি আবার সম্পদে রূপান্তরিত করতে পারো। কী করে? সেটা অন্যভাবে ব্যবহার করে। যেমন আমি তোমাদের একটা উদাহরণ দিই, আমাদের স্কুলে পরীক্ষার সময় দেখেছি ছাত্রছাত্রীরা যে ব্যাগগুলো নিয়ে যায়, আমি সেই ব্যাগগুলো তারা ক্লাসরুমের মধ্যে অবশ্যই ব্যাগগুলো রাখার কোনো পারমিশন থাকে না, সেক্ষেত্রে তারা বারান্দাতে যে গ্রিল থাকে সেই গ্রিলে ব্যাগগুলো ঝুলিয়ে রাখে এবং একটা অদ্ভুত কায়দায় তারা ব্যাগগুলোকে ঝুলিয়ে রাখে। একদিন দেখে সত্যিই আমি অবাক হয়ে যাই, সে কীভাবে ঝুলিয়ে রাখে তোমাদের একটু বলি, তাহলে দেখবে তোমরা বুঝতে পারবে যে একটা পেন যেটার কালি শেষ হয়ে গেছে, যেটা সম্পদ রূপে এই মুহূর্তে নেই, কিন্তু সেটাকেও সম্পদে পরিণত করা যাচ্ছে তাকে ব্যবহার করে, তাকে কাজে লাগিয়ে। কিভাবে আমি একটা ছবি এঁকে তোমাদের দেখাই, দেখো বুঝতে পারবে। এখানে আমি একটা গ্রিলের ছবি আঁকছি মোটামুটি করে, দেখো এই দেখো ছবিটা, তাহলে এরকম দেখো ছবিটা দেখো এবার। এটা দেওয়াল, এটা দেওয়ালের উপরে গ্রিল রয়েছে, গ্রিলের ওপাশে তারা পেনটা দিয়ে দিল, ওপাশে পেনটা দিয়ে দিল এবং ব্যাগের যে হাতল রয়েছে হাতলটা পেনের মধ্যে ঢুকিয়ে গ্রিলের ওই পাশে পেনটাকে আটকে দিল এবং এই পাশে দেওয়ালের এই পাশে ব্যাগটাকে ঝুলিয়ে দিল। খুব সুন্দর কায়দায়, কিন্তু এখানে কোনো হুক না থাকা সত্ত্বেও তারা ওই পেনটাকে ইউজ করে ব্যাগটাকে ওখানে ঝুলিয়ে রাখলো। তাহলে এটা দারুণ একটা সিস্টেম। তাহলে ওই পেনটাকে কিন্তু তারা এইভাবে ব্যাগটাকে ঝুলিয়ে রাখার কাজে ব্যবহার করলো। সুতরাং এই মুহূর্তে এই পেনে কালি না থাকা সত্ত্বেও পেনটা কিন্তু একটা সম্পদ। আমি তো অবাক হয়ে গেলাম প্রথম যেদিন এটা দেখলাম, যে ছেলেটা বা মেয়েটা এটা করেছিল তার সত্যিই মাথার ভেতরে একটা নতুন আবিষ্কার করেছে। যাই হোক, ব্যাপারটা খুবই ভালো, মানে বোঝা গেল তো যে সম্পদ জিনিসটা কি। যখন আমি জিনিসটাকে ব্যবহার করছি তার থেকে আমি কার্যকারিতা পাচ্ছি, কাজ পাচ্ছি, এর উপযোগিতা আছে, আমার চাহিদা পূরণ করছে, তখন সেটা সম্পদ। যখনই থাকছে না তখন সেটা সম্পদ নয়। সেটাকে আবার যদি আমি কাজে পরিণত করি, মানে সেটাকে আবার যদি আমি সেখান থেকে কোনো কাজ পাই বা কাজে লাগাতে পারি, তখন সেটা আবার সম্পদে পরিণত হয়। এক্ষেত্রে যেমন এই পেনটা আবার সম্পদে পরিণত হয়েছে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে সম্পদ। এইবার আমরা জানব এই সম্পদের উপাদান কি কি, অর্থাৎ সম্পদ তৈরি হতে গেলে কি কি জিনিসের সংমিশ্রণ দরকার হয় সেগুলো। এটা কিন্তু খুব ভালো করে বুঝবে। যদি ভালো করে বুঝতে পারো তাহলে দেখবে এই সম্পদ এই অধ্যায় থেকে মুখস্থ করার মতো খুব বেশি জিনিস নেই। ভালো করে বুঝে নিলেই কিন্তু তার উপর দিয়ে তোমরা পুরো ব্যাপারটা লিখে দিয়ে আসতে পারবে, কোনো অসুবিধা হবে না। ওই জন্য একটু ভালো করে দেখো। এখানে যদিও আমি লিখেছি সম্পদের বৈশিষ্ট্য, কিন্তু আগে সম্পদের উপাদান এইটা আমি আলোচনা করছি, তাহলে তোমাদের একটু সুবিধা হবে। সম্পদ কি, এইটা কে তৈরি করে, কে সৃষ্টি করে, কে বলে এইটা যে কোনো জিনিস সম্পদ হবে কি না? কারা? আমরা। আমরা মানে মানুষেরা। কোনো বস্তু বা জিনিস সম্পদ হবে কি না তা নির্ধারণ করে মানুষ। এবং একটা জিনিস যেটা পরিবেশের মধ্যে, প্রকৃতির মধ্যে রয়েছে, সেই জিনিসটাকে সম্পদে অর্থাৎ কাজে লাগাবে কিভাবে সেটা নির্ধারণ করে মানুষ। সুতরাং মানুষ হচ্ছে সম্পদের একটা উপাদান। আরও কি, যে জিনিসটাকে আমরা কাজে লাগাবো সেই জিনিসটা আমরা কোথায় পাই? প্রকৃতিতে, আমাদের পরিবেশের মধ্যে। অর্থাৎ পরিবেশ বা প্রকৃতি হলো সম্পদের একটা আধার, যেখানে বিভিন্ন বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। মানুষ সেগুলোকে কি করছে? সেইগুলোকে সেখান থেকে তুলে মানুষ তার প্রয়োজনে বিভিন্নভাবে ব্যবহার করছে এবং সেটাকে সম্পদে পরিণত করছে। তাহলে এখানে আরেকটা উপাদান হচ্ছে প্রকৃতি।
তাহলে সম্পদের কিন্তু আমরা দুটো উপাদান পেলাম, একটা হচ্ছে প্রকৃতি, একটা হচ্ছে মানুষ, আর একটা উপাদান আছে যেটাকে বলা হয় সংস্কৃতি। এই সংস্কৃতি হচ্ছে মানুষের জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, অভিজ্ঞতা, শিক্ষা, কলাকৌশল, এই সমস্ত জিনিসের সংমিশ্রণ হলো সংস্কৃতি। এই সংস্কৃতি ছাড়া কিন্তু সম্পদ তৈরি সম্ভব নয়। যেমন এখানে সংস্কৃতির ক্ষেত্রে কি বললাম, মানুষের বুদ্ধি, জ্ঞান, দক্ষতা, কৌশল, শিক্ষা, এই সমস্ত জিনিস। এই যে এখানে দেখো, এই ছবিটাতেই দেখো, তাহলে পেনটাতে যখন কালি ছিল না সেটা কিন্তু সম্পদ হয়নি, কিন্তু তারপর সেই ছেলেটা, সেই ছাত্র বা ছাত্রী, সে তার বুদ্ধি খাটিয়ে এই কালিহীন পেনটাকে আবার কিন্তু সম্পদে পরিণত করলো, তাহলে এখানে তার এই এই পেনটাকে আবার সম্পদে পরিণত করার পেছনে কোন জিনিসটা সবচেয়ে কাজে লাগলো? সেই ছাত্রছাত্রীর বুদ্ধি, তার দক্ষতা, তার কৌশল। সে বুদ্ধি বের করলো যে এরকম করলে যদি হয় তাহলে হতে পারে, তারপরে সে এই জিনিসটা অ্যাপ্লাই করলো, এইভাবে পেনটাকে আটকে দিল। তাহলে তার বুদ্ধি, দক্ষতা, এইগুলো হচ্ছে সংস্কৃতি। সুতরাং এই সংস্কৃতি ছাড়া কিন্তু সম্পদ তৈরি সম্ভব নয়। এখানে প্রত্যেকটা জিনিসই এই সম্পদ তৈরি করতে গেলে এই তিনটি জিনিসই অবশ্যই দরকার। এর মধ্যে কোনো একটা যদি না থাকে তাহলে কিন্তু সম্পদ সম্ভব নয়। তাহলে আমরা কি দেখলাম? সম্পদের উপাদান কি? প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি। প্রকৃতি, মানুষ, সংস্কৃতি, এই উপাদানগুলোকে আরেকবার আমি সংক্ষেপে বলছি। পরিবেশে বা প্রকৃতিতে বিভিন্ন বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এই পরিবেশ বা প্রকৃতি হলো সম্পদের আধার। সেই বস্তু বা জিনিসগুলোকে মানুষ তার প্রয়োজনে ব্যবহার করে এবং সম্পদে পরিণত করে। এই জন্য এই প্রকৃতি হচ্ছে সম্পদের একটা উপাদান। মানুষের ক্ষেত্রে কেমনভাবে ব্যাখ্যা করবে? যে প্রকৃতিতে যে সমস্ত জিনিস বা বস্তুগুলো পাওয়া যায়, সেই বস্তুগুলোকে মানুষ তার জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, কৌশল খাটিয়ে সেগুলোকে সম্পদে পরিণত করে। সুতরাং এখানে মানুষের উপস্থিতি এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাই সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা যেহেতু এতটা গুরুত্বপূর্ণ, মানুষ ছাড়া সম্পদ সৃষ্টি হতে পারে না। ওই জন্য সম্পদের আর একটা উপাদান হচ্ছে মানুষ। আর 3 নম্বর যেটা হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি হচ্ছে মানুষের বুদ্ধি, জ্ঞান, কৌশল, অভিজ্ঞতা, এই সমস্ত জিনিস, যেটাকে সংস্কৃতি বলে। এই সংস্কৃতি ছাড়াও কিন্তু সম্ভব নয়। যেমন তোমাদের বলি, আফ্রিকায় এখনও এরকম অনেক অধিবাসী আছে যারা কিন্তু সভ্যতার আলো থেকে অনেক অনেক গুণ পিছিয়ে রয়েছে। তারা না কয়লার ব্যবহার জানে, না খনিজ তেলের ব্যবহার জানে। কিন্তু সভ্য মানুষেরা দেরিতে হলেও মাটির নিচে যে খনিজ পদার্থ আছে, কয়লা, খনিজ তেল আছে, সেগুলো তারা সেখান থেকে আহরণ করছে, মাটি খুঁড়ে সেগুলোকে বের করছে, সেগুলোকে কাজে লাগাচ্ছে। সেগুলো দিয়ে যেমন কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করছে, যে তাপবিদ্যুতের উপর ভিত্তি করে এই কারেন্ট, ইলেকট্রিসিটি এগুলো তৈরি হচ্ছে, যার সাহায্যে আলো, পাখা এগুলো চলছে। যদিও তাপবিদ্যুৎ ছাড়াও আরও অনেক রকম বিদ্যুৎ আছে, সে যাই হোক। তাহলে কয়লাকে তারা ব্যবহার করছে, এটা কিসের জন্য? জাস্ট মানুষের এই বুদ্ধি, কৌশল, অভিজ্ঞতা এইসবের জন্য। এর জন্যই আফ্রিকার যে সমস্ত আদিবাসী রয়েছে তারা কিন্তু, তাদের মাথা কিন্তু এখনও এইভাবে বিকশিত হয়নি। ফলে তারা এই সমস্ত প্রকৃতিতে এই সমস্ত কয়লা, খনিজ তেল উপস্থিত থাকা সত্ত্বেও তারা কিন্তু সেগুলোকে ব্যবহার করতে পারছে না, সেগুলোকে কাজে লাগাতে পারছে না, কারণ তাদের সেই বুদ্ধি, কৌশল, অভিজ্ঞতা, জ্ঞান নেই। সুতরাং সভ্য মানুষের মধ্যে এই বুদ্ধি, জ্ঞান, কৌশল এগুলো আছে বলেই প্রকৃতির বিভিন্ন উপাদানগুলোকে মানুষ তার কাজে লাগাচ্ছে। সুতরাং এই সংস্কৃতি হলো সম্পদের তৃতীয় উপাদান। এই যে সম্পদের উপাদান, এইগুলো সম্পর্কে কিন্তু তোমাদের 2 নম্বর বা 3 নম্বরের প্রশ্ন আসে, যে সংস্কৃতি কিভাবে সম্পদ সৃষ্টিতে ভূমিকা পালন করে। তাহলে যে কথাগুলো বললাম এইগুলো বলবে। বা মানুষ, সম্পদ সৃষ্টিতে মানুষের ভূমিকা কি, বুঝতে পেরেছ? ওই জন্য এইগুলো ভালো করে বুঝে নাও। যদি না বুঝতে পারো, ভিডিওটাকে একটু ব্যাকে নিয়ে যাও, আবার শোনো, তাহলে দেখবে বুঝতে পারবে। তাহলে এর উপাদান কিন্তু আমরা জেনে ফেললাম। এখানে একটা বলি যে এইখানে তাহলে কোন সূত্রটা অ্যাপ্লাই করেছে, মানে কোন উপাদানটা এখানে বিশেষভাবে অ্যাপ্লাই করেছে, সেটা হচ্ছে সংস্কৃতি। অর্থাৎ তার জ্ঞান, বুদ্ধি, কৌশল এইটাকে ইউজ করে
এই পেনটাকে সম্পদে পরিণত করেছে। এবার আমরা জেনে নেব সম্পদের বৈশিষ্ট্যগুলো কী কী। এখানে আমি সাতটা পয়েন্ট লিখে রেখেছি, তোমাদের বইতে হয়তো আরও কিছু বেশি আছে, তবে পরীক্ষাতে আসলে তোমরা মিনিমাম 5টা তো অবশ্যই জেনে রাখবে, কারণ বড় প্রশ্ন আসলে এখন যা নিয়ম হয়েছে তাতে মোটামুটি 5টা পয়েন্ট তোমাকে দিতেই হবে 5 নম্বরের জন্য। সেক্ষেত্রে আমি এখানে 7টা পয়েন্ট মোটামুটি ব্যাখ্যা করে দিচ্ছি, তোমরা বই থেকে আরও বাকিগুলো পড়ে নিতে পারো। তবে এখানে একটা কথা বলে রাখি, যারা ভালো রেজাল্ট করতে চাও তারা কিন্তু সমস্ত বৈশিষ্ট্যগুলো পড়বে। আর তবে কারণ ওই যে এইখানে ধরো 8টা 9টা পয়েন্ট রয়েছে, সেখান থেকে হয়তো 5টা পড়লে বাকি 4টে পয়েন্ট বাদ দিলে, এবার সেখান থেকেও হয়তো বিভিন্নভাবে আলাদা করে শর্ট প্রশ্ন হিসাবে আসতে পারে, সেক্ষেত্রে সেগুলোও তোমাদের জেনে রাখা দরকার। ওই জন্য যারা খুব ভালো করতে চাও তাদের জন্য কিন্তু সমস্ত পয়েন্টগুলো পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে প্রথম পয়েন্ট দেখি উপযোগিতা। উপযোগিতা কি? উপযোগিতা হচ্ছে সম্পদের সেই বৈশিষ্ট্য যার দ্বারায় মানুষ তার অভাব পূরণ করতে পারে। এই উপযোগিতা সময়ের সঙ্গে অর্থাৎ প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এটাও পরিবর্তন হয়। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, কয়লা যখন প্রথম উত্তোলন করা হয় তখন কয়লা দিয়ে কি করা হতো? জ্বালানি হিসাবে ব্যবহার করা হতো। কিন্তু তারপর যত প্রযুক্তির উন্নতি হয়েছে, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে কয়লা থেকে বিভিন্ন রকম উপজাত দ্রব্য তৈরি হয়েছে, সেই উপজাত দ্রব্য দিয়ে নানা রকম কাজ করা যায়। যেমন আমি তোমাদের একটা দুটো উদাহরণ দিই। কয়লার যে উপজাত দ্রব্য তার মধ্যে কয়েকটা হলো পিচ, যেটা রাস্তা তৈরিতে কাজে লাগে, তোমরা দেখেছো। আলকাত্রা, যেটা বিভিন্ন কাজে ঘুণ ধরার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেক সময় কাঠে বাঁশে আলকাত্রায় রং করে দেয়। তারপর বেনজিন, যেটা কীটনাশক তৈরিতে ব্যবহার করা হয়। বেনজল, যেটা ঔষধ তৈরিতে কাজে লাগে। তাহলে এই সমস্ত কয়লার উপজাত দ্রব্য দিয়ে আরও বিভিন্ন রকম কাজ করা যায়। ওই জন্য এর উপযোগিতা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে। সুতরাং এটাই হচ্ছে সম্পদের উপযোগিতা বৈশিষ্ট্য। এরপর আসি কার্যকারিতা। কার্যকারিতা হচ্ছে সেই বস্তু বা পদার্থের কাজ করার ক্ষমতা বা কি কাজ করা হয় সেটা বোঝায়। যেমন একটা উদাহরণ দিই, জলের কাজ কি? জল আমাদের কি করে? তৃষ্ণা নিবারণ করে, তাই না? শুধু কি তাই? জল দিয়ে কি শুধু পান করার জন্যই আমরা ব্যবহার করি? স্নানের কাজে ব্যবহার করি, গৃহস্থালির যে বিভিন্ন রকম কাজ সেটার জন্য ব্যবহার করা হয়, পরিবহনের মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়। অর্থাৎ নদী বা সমুদ্রে জাহাজ বা নৌকায় করে আমরা বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারি, মাল এক জায়গা থেকে অন্য জায়গায় ব্যবসা বাণিজ্যের জন্য নিয়ে যেতে পারি, সেগুলো করা যায়। তারপর ফসল উৎপাদনের জন্য জলের ভীষণ প্রয়োজন, জমিতে জলসেচের জন্য ব্যবহার করা হয়। তাহলে জলের এত ব্যবহার রয়েছে, তাই এই কার্যকারিতা এটা কিন্তু সম্পদের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর আসে গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতা হচ্ছে মানুষের মধ্যে সেই বিষয়টা বা জিনিসটার গ্রহণযোগ্যতা থাকতে হবে, অর্থাৎ সবাই যাতে সেটা গ্রহণ করতে পারে। যদিও কিছু কিছু ক্ষেত্রে ধর্মীয় বাধা নিষেধের জন্য কিছু কিছু সম্পদের গ্রহণযোগ্যতা একটু কম। একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে। সেটা হচ্ছে ধরো গোমাংস, গরুর মাংস, যেটা কিন্তু মুসলিম সম্প্রদায়ের মানুষেরাই সেটাকে মানে ব্যবহার করে। এটা কিন্তু অন্যান্য সম্প্রদায়ের মানুষ সেটাকে ইউজ করে না। তাহলে এক্ষেত্রে ধর্মীয় কিছু বাধা নিষেধের জন্য ওই সম্পদটা তাদের কাছেই সীমাবদ্ধ থাকে। কিন্তু অন্যদিকে যদি আমরা অন্য কোনো একটা সম্পদ ব্যবহার করি, যেমন ধান বা চাল, গম, এগুলো কিন্তু যে কোনো সম্প্রদায়ের মানুষের কাছে গ্রহণযোগ্যতা রয়েছে। এটা কিন্তু যে কোনো সম্প্রদায়ের মানুষ এটাকে ব্যবহার করে, এবং যত পরিমাণ মানুষ কোনো সম্পদকে ব্যবহার করবে তার গ্রহণযোগ্যতা তত বেশি হবে এবং সেই সম্পদটা তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তাদের কাছে। এর পরের পয়েন্টে আসি চাহিদা। কোনো বস্তু বা পদার্থের সম্পদে পরিণত হতে গেলে তার চাহিদা থাকা ভীষণ দরকার। যে বস্তু বা পদার্থের চাহিদা যত বেশি সেটা তত বেশি গুরুত্বপূর্ণ সম্পদ। যেমন জল ছাড়া কিন্তু আমাদের পক্ষে বাঁচা সম্ভব নয়, সুতরাং জলের ভীষণ চাহিদা, প্রত্যেকটা মানুষের কাছে জলের ভীষণ চাহিদা রয়েছে। বাতাস মানে অক্সিজেন, ওরে বাপরে, অক্সিজেনের কথা ভাবো, অক্সিজেন ছাড়া চলতে পারবে? সুতরাং এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। সূর্যের আলো, জল, বাতাস, মাটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সুতরাং এগুলো হচ্ছে সম্পদের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এরপর আসে স্পর্শযোগ্যতা।
অর্থাৎ সম্পদকে টাচ করলে বা স্পর্শ করলে সেটা যেন বোঝা যায়, অর্থাৎ ওর স্পর্শযোগ্যতা, অর্থাৎ সেটাকে যেন আমরা হাত দিয়ে অনুভব করতে পারি যে এটা কোনো একটা বস্তু বা পদার্থ। যদিও এর কিছু ব্যতিক্রম আছে, যেমন আমরা কয়লা, খনিজ তেল এগুলো সব আমরা হাত দিয়ে স্পর্শ করতে পারি, জল, মাটি হাত দিয়ে আমরা অনুভব করতে পারি। কিন্তু এর ব্যতিক্রম হচ্ছে আমি যেটা আগে বলেছিলাম যে মানুষের যে সংস্কৃতি, অর্থাৎ বিদ্যা, বুদ্ধি, কলা, কৌশল, এগুলো কিন্তু তুমি টাচ করতে পারবে না। কখনো এরকম দেখেছো যে বুদ্ধি কেমন সেটাকে হাত দিয়ে এরকম করে দেখছে? সেটা তো সম্ভব নয়। সুতরাং ওগুলো কিন্তু একটু ব্যতিক্রমের মধ্যে পড়ে। যাই হোক, সম্পদের বৈশিষ্ট্য হচ্ছে স্পর্শযোগ্যতা, যে সম্পদটাকে আমি টাচ করতে তার স্পর্শ করতে করে অনুভব করতে পারবো। আচ্ছা, পরের পয়েন্ট হচ্ছে পরিবর্তনশীলতা বা গতিশীলতা। এই সম্পদের পরিবর্তনশীলতা বা গতিশীলতা খুব একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, কারণ সময়ের সঙ্গে সঙ্গে অর্থাৎ প্রযুক্তিগত উন্নতির সঙ্গে সঙ্গে সেই কোনো বস্তুর যে ব্যবহার হতো সেটা কিন্তু আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে। যেমন তোমরা নিশ্চয়ই আখ খেয়েছো, আখ বা ইক্ষু, এগুলো কি করা হয়? এই আগের থেকে চিনি হয় আমরা জানি, আখের গুড় হয় জানি, কিন্তু আখ থেকে রসটা বের করার পর যে ছিবড়েটা পড়ে থাকে সেটাও কিন্তু এখন কাজে লাগছে কাগজ শিল্পে। সুতরাং আখের যে আগে যে ব্যবহার ছিল, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে, সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর ব্যবহারও পরিবর্তন আসছে, এর ব্যবহারের একটা গতি আসছে, নতুন নতুন ক্ষেত্র আবিষ্কার হচ্ছে। তাহলে এটাই হচ্ছে গতিশীলতা বা পরিবর্তনশীলতা। পরের পয়েন্ট হচ্ছে সুগমতা বা সহজ আহরণযোগ্যতা। এইটা কি? যে সম্পদ তো প্রকৃতিতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে সমস্ত জায়গায় সম্পদ আহরণ করা খুব সহজ, সেই সম্পদ কিন্তু বেশি পরিমাণে মানুষের মধ্যে ব্যবহৃত হচ্ছে, বেশি পরিমাণে মানুষ এগুলোকে ব্যবহার করছে। যেমন আমাদের ভারতের উত্তরে যে হিমালয় পর্বতমালা আছে সেখানে কিন্তু প্রচুর খনিজ সম্পদ রয়েছে, কিন্তু দুর্গমতার জন্য সেই খনিজ সম্পদগুলো আহরণ করা সম্ভব হচ্ছে না, অর্থাৎ সেখানে সহজে যাওয়া যাচ্ছে না, ফলে সেগুলোকে আমরা সম্পদ হিসেবে ব্যবহার করতে পারছি না। আবার অপরদিকে যেখানে ছোটনাগপুর মালভূমি প্রচুর খনিজ সম্পদে সমৃদ্ধ, সেখান থেকে আমরা সহজেই সম্পদগুলো আহরণ করে সেগুলোকে ব্যবহার করতে পারছি। ওই জন্য সুগমতা বা সহজ আহরণযোগ্যতা যে সমস্ত সম্পদের বেশি আছে বা জায়গা আছে সেইগুলোকে মানুষ বেশি পরিমাণে ব্যবহার করছে, সেটা তত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাহলে এই হলো সম্পদের বৈশিষ্ট্য। এরপর আসে সম্পদের শ্রেণীবিভাগ। দেখো, তোমাদের বইতে কিন্তু এই সম্পদের শ্রেণীবিভাগ, অনেক শ্রেণীবিভাগ রয়েছে, অন্তত 8 ধরনের শ্রেণীবিভাগ রয়েছে এখানে, 7-8 ধরন বা তারও বেশি শ্রেণীবিভাগ রয়েছে। এখানে আমি দুটো আলোচনা করে দিচ্ছি, বাকিগুলো বইতে আছে, তোমরা বই দেখে পড়ে নাও। কিভাবে পড়বে সেগুলো আমি বলে দিচ্ছি, সেইভাবে পড়লেই হবে, কারণ ওই সমস্ত জিনিস বলে আর ভিডিওটা লম্বা করতে চাইছি না। যাই হোক, শ্রেণীবিভাগের ভিত্তি কি? উপাদান অনুসারে সম্পদের শ্রেণীবিভাগ। আমরা উপাদানে কি কি পড়েছিলাম? এই যে উপাদান, প্রকৃতি, মানুষ এবং সংস্কৃতি, 3টে উপাদান ছিল। এই 3টে উপাদানের উপর ভিত্তি করে, অর্থাৎ উপাদান অনুসারে সম্পদকে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রাকৃতিক সম্পদ, প্রকৃতি থেকে প্রাকৃতিক সম্পদ, মানুষ থেকে মানবিক সম্পদ, সংস্কৃতি থেকে সাংস্কৃতিক সম্পদ। তাহলে প্রাকৃতিক সম্পদ, মানবিক সম্পদ, সাংস্কৃতিক, এগুলোর কিন্তু উদাহরণগুলোকে তোমাদের কিন্তু অবশ্যই দেখে রাখতে হবে, কারণ এই উদাহরণগুলো পরীক্ষাতে কিন্তু আসে। কেমন করে আসে বলছি, তার আগে বলে নিই। প্রাকৃতিক সম্পদ যেমন সূর্যকিরণ, জল, মাটি, এগুলো প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ। মানবিক সম্পদ জনসংখ্যা, মানে মানুষ, জনসংখ্যা। সাংস্কৃতিক সম্পদ জ্ঞান, বুদ্ধি, শিক্ষা, এগুলো। এবার এখান থেকে প্রশ্ন কিভাবে আসে? ধরো এখানে যে সমস্ত উদাহরণগুলো রয়েছে, এখান থেকে একটা উদাহরণ তুলে দিল জ্ঞান। জ্ঞান কি ধরনের সম্পদ? তাহলে কি বলবে? সাংস্কৃতিক সম্পদ। আবার ধরে নিলাম মাটি কি ধরনের সম্পদ? 1 নম্বরের প্রশ্ন আসে। প্রাকৃতিক সম্পদ। বুঝতে পারছো তো? এইভাবে এগুলো পড়বে। তারপরে আছে স্থায়িত্ব অনুসারে। স্থায়িত্ব অনুসারে সম্পদকে 2 ভাগে ভাগ করা যায়, পুনর্ভব সম্পদ আর অপুনর্ভব সম্পদ। এখানে দেখো অবলিক দিয়ে অনেকগুলো লেখা আছে, এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই স্থায়িত্ব অনুসারে যে শ্রেণীবিভাগটা আছে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে এটা খুব আসে, ভীষণ রকম আসে। এই জন্য এর এতগুলো নাম আছে। পুনর্ভব যে সম্পদ সেটাকেই অফুরন্ত বলে,
সেটাকেই অক্ষয়িষ্ণু বলে, সেটাকেই প্রবাহমান বা অবাধ সম্পদ বলে। ওই জন্য শুধু পুনর্ভবটা মনে রাখবে না, এর সঙ্গে যেগুলো অফুরন্ত, অক্ষয়িষ্ণু, প্রবাহমান, অবাধ সম্পদ, এর যে কোনোটা দিয়ে আসতে পারে, ব্যাপারটা একই। ওই জন্য এগুলো মনে রাখবে। এর উদাহরণ কি? সূর্যকিরণ, বাতাস। একটুখানি বলে দিই, পুনর্ভব সম্পদ। পুনর্ভব মানে পুনরায় ভব হয়, পুনরায় হয় যে সম্পদ। অর্থাৎ কি? এর ব্যাখ্যাটা কি? যে সম্পদ আমরা ব্যবহার করব, ব্যবহারের পরে তো সম্পদ কমে যাবে। যেমন কয়লা, কয়লা আমরা ব্যবহার করলাম, খনি থেকে উত্তোলন করলাম, সেইটা তো শেষ হয়ে গেল। কয়লা যেটা ব্যবহার করছি, কয়লা তো তুরন্ত আবার চুটকিমে আবার তো কয়লা তৈরি হবে না। কয়লা তৈরি হতে হাজার হাজার বছর লাগে। তাহলে সম্পদ আমরা যেটা ব্যবহার করছি সেটা ব্যবহার করলে শেষ হয়ে যাবে। এখানে পুনর্ভব সম্পদ হচ্ছে সম্পদ ব্যবহার করলে সেই সম্পদটা তাৎক্ষণিকভাবে কমে যাবে, কিন্তু কিছু সময় পরে, কিছু সময় মানে 6 মাস, 1 বছর বা 2-3 মাস পরে আবার সেটাকে ফিরিয়ে আনা যাবে, মানে আবার সেটা পূরণ হয়ে যাবে। ওই জন্য পুনর্ভব, পুনরায় ভব মানে হয়। তাহলে এই সম্পদ কীভাবে বলা যেতে পারে? যে সমস্ত সম্পদ ব্যবহার করার ফলে তাৎক্ষণিকভাবে সম্পদের পরিমাণ কমে যায়, কিন্তু কিছু সময় পর সেই সম্পদ আবার পুনরায় সেই ঘাটতিটা পূরণ হয়ে যায়, সেই সমস্ত সম্পদকে বলা হয় পুনর্ভব সম্পদ। যেমন সূর্যকিরণ, বাতাস। এখানে আরও একটা দুটো উদাহরণ আমার দেওয়া উচিত ছিল, যেটা হচ্ছে মাছ, মৎস্য, বনভূমি, এগুলো কিন্তু পুনর্ভব সম্পদ। কেমন করে? দেখো, মাছ, নদী থেকে যখন মাছ ধরছো, মাছ সেই মুহূর্তে মাছের পরিমাণ কমে গেল, কিন্তু আবার নতুন করে মাছের ডিম ফুটবে, বাচ্চা হবে, তারপর আবার মাছ সংখ্যা বেড়ে যাবে। তাহলে এগুলো হচ্ছে পুনরায় ভব, পুনরায় আবার কিছু সময় পরে আবার সেগুলো ফিরে আসবে। বনভূমি, গাছ কেটে মানুষ বিভিন্ন আসবাবপত্র তৈরি করছে, ঘরের জানলা দরজা, বিভিন্ন আসবাবপত্র এগুলো তৈরি হচ্ছে, গাছের পরিমাণ কমে যাচ্ছে, কিন্তু আবার নতুন করে গাছ জন্মাচ্ছে। তার মানে ওগুলো আবার পুনরায় সেই গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। এগুলো হচ্ছে পুনর্ভব সম্পদ। অপরটা হচ্ছে অপুনর্ভব সম্পদ। ঠিক এর উল্টোটা, পুনর্ভব পুনরায় হবে, অপুনর্ভব আর হবে না। অপুনর্ভব সম্পদ, এটা কিভাবে বলবো? যে সম্পদ ব্যবহারের ফলে কমে যাবে, কিন্তু খুব তাড়াতাড়ি সেই সম্পদ আবার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। যেমন কয়লা, খনিজ তেল, এগুলো তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে। ভারতে যে সমস্ত কয়লা খনি আছে, গন্ডোয়ানা যুগের কয়লা, টারশিয়ারি যুগের কয়লা। গন্ডোয়ানা যুগের কয়লা 28 থেকে 30 কোটি বছর আগে তৈরি হয়েছিল। 28 থেকে 30 কোটি বছর আগে, ভাবো একবার। টারশিয়ারি যুগের কয়লা 7 থেকে 8 কোটি বছর আগে তৈরি হয়েছিল। তার মানে কয়লা, খনিজ তেল এগুলো তৈরি হতে হাজার 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 বছর লাগে, সেগুলো ইমিডিয়েট তৈরি হয় না। ওই জন্য এগুলোকে অপুনর্ভব বলে, যে একবার ব্যবহার করলে শেষ হয়ে যাবে, তুরন্ত সেগুলো আর তৈরি হবে না। কয়লা, খনিজ তেল এগুলো। এই পুনর্ভব আর অপুনর্ভব সম্পদ, এর পার্থক্য ভীষণভাবে আসে, এবং এর উদাহরণগুলোও ভালো করে দেখে রাখবে, পার্থক্যটাও ভালো করে দেখে রাখবে। ঠিক আছে? এছাড়াও যে সমস্ত পার্থক্য রয়েছে জৈব বৈশিষ্ট্য অনুসারে, অর্থাৎ সম্পদের প্রাণ আছে বা নেই তার উপর ভিত্তি করে দুভাগে ভাগ করা যায়, জৈব সম্পদ আর অজৈব সম্পদ। জৈব সম্পদ যেগুলো জীবজাত, অর্থাৎ প্রাণ আছে, যেমন মৎস্য, উদ্ভিদ, এই সমস্ত জিনিস। আর অজৈব সম্পদ মাটি, জল, বাতাস। এই উদাহরণগুলোকে কিন্তু খুব ভালো করে বলবে, উদাহরণ থেকেই শর্ট প্রশ্ন আসে এখানে বেশি। মালিকানা অনুসারে, আমার একটা বাইক আছে, তাহলে এটা হচ্ছে আমার মালিকানাধীন। আমার একটা বাড়ি আছে, তাহলে ওটা হচ্ছে আমার মালিকানায়। এরকম 4 ভাগে ভাগ করা হয়েছে মালিকানা অনুসারে। ব্যক্তিগত সম্পদ, যেটা আমি বললাম, আমার বাইক আছে বা গাড়ি আছে বা ঘর আছে, এগুলো ব্যক্তিগত সম্পদ। সামাজিক সম্পদ, যেগুলো সমাজের মধ্যে রয়েছে, যেমন তোমরা যে বিদ্যালয়ে যাচ্ছ, বিদ্যালয়, হাসপাতাল, এগুলো হচ্ছে সব সামাজিক সম্পদ, সমাজের জন্য এগুলো ব্যবহার করা হয়। তারপর জাতীয় সম্পদ, একটা দেশের মধ্যে যে সম্পদগুলো থাকে, যেমন রেলপথ, সড়কপথ, এগুলো হচ্ছে জাতীয় সম্পদ। আর আন্তর্জাতিক সম্পদ, যেগুলো বিভিন্ন দেশ ব্যবহার করতে পারে, যেমন আমাদের বায়ুমণ্ডলের উপর রয়েছে ওজোন স্তর, পৃথিবীর উপরে একটা চাদরের মতো আস্তরণ করে রেখেছে এবং আমাদের বাঁচিয়ে রেখেছে, সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে রক্ষা করছে। এটা হচ্ছে আন্তর্জাতিক সম্পদ। সমুদ্র আন্তর্জাতিক সম্পদ।
এইভাবে অবস্থান অনুসারে প্রাপ্তি অনুসারে ভাগগুলো রয়েছে, তোমরা এইভাবে উদাহরণ সহ পড়ে রাখবে। তাহলে আজকে তাহলে এখানেই রাখছি। পরের দিন আমরা এই সম্পদের আরও যে পরবর্তী বিষয়গুলো আছে সেটা নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশুনো করো, কারণ এই পড়াশোনাই তোমাদের জিরো থেকে হিরো বানিয়ে দেবে। ঠিক আছে?